জ্বালাও পোড়াও আর আগুন সন্ত্রাসে ফিরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোটা দেশব্যাপী ভাঙচুর, সড়ক অবরোধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাশকতা করছে আওয়ামী সন্ত্রাসীরা। তবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে মাঠে নেমেছে ইসলামী ছাত্র শিবির। আওয়ামী অরাজকতার প্রতিবাদ স্বরূপ রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা, যার নেতৃত্বে ছিল শিবির। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বিক্ষুব্ধ জনতা গুলিস্তানে সমবেত হয়ে আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়। এখানেই শেষ নয়। ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। এই ধারা চালু থাকলে টুঙ্গিপাড়ায় মুজিবের মাজারে বুলডোজার চালানো হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নেয়। এর কিছুক্ষণ বাদেই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেকে আবার কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙতে দেখা গেছে। গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলে বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট স্থাপন করে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী সহ আশপাশের জেলাগুলোয় কড়া প্রহরায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে বুধবার থেকে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোয় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সে সঙ্গে পুলিশ সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে র্যাব ও সেনা সদস্যরাও। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নাশকতা চালিয়ে যেতে থাকলে রক্ষা পাবে না টুঙ্গিপাড়ার মুজিবের মাজার। ধানমন্ডি 32 নম্বরের মতো সেখানেও বুলডোজার চালানো হবে। উল্লেখ্য, হাসিনা পালানোর পর থেকেই দলটির কার্যালয় গণ শৌচাগার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। চলুন জেনে নেওয়া যাক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হাসিনার পলায়নের পর কেমন আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দোকানপাট থাকলেও তেমন একটা ভিড় থাকে না এখানে। একসময়ের সুসজ্জিত ভবনটি এখন পরিত্যক্ত ভুতুড়ে এক ভবন। জুলাই যোদ্ধাদের কার্যালয় লেখা একটি ব্যানার ঝুলতে দেখা গেলেও ভেতরে এর কোনো আলামত দেখা যায়নি। ভবনের সামনেও তেমন একটা লোকজনের দেখা পাওয়া যায় না। ভবনের ভেতর ঢোকার আগ থেকে মলমূত্রের দুর্গন্ধ নাকে আসে। ভবনের আশপাশে অবস্থান করা লোকজন জানান, স্থানীয় হকার থেকে শুরু করে পথচারীরাও ভবনটিকে শৌচাগার হিসেবে ব্যবহার করছে। ভবনের সামনে ঝালমুড়ি বিক্রি করেন শরীয়তপুরের অধিবাসী সাব্বির হোসেন। 5 আগস্টের পর তিনি প্রতিদিন বিকাল থেকে রাত 10টা পর্যন্ত এখানে ভাসমান দোকান নিয়ে বসেন। তিনি বলেন, দিবারাত্রি এখানে লোকজনের আসা যাওয়া দেখি, তবে আমি আমার দোকান নিয়ে ব্যস্ত থাকায় কে কি করছে তেমন খেয়াল করতে পারি না। সাব্বিরের সঙ্গে কথা বলার সময় ভবনের সম্মুখভাগের ওপর থেকে নিচ পর্যন্ত গলা টানটান করে দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে আগত সংবাদকর্মী আতিকুর রহমান টিপু ও রুবেল। ভাই কি দেখছিলেন? এমন প্রশ্নের উত্তরে আতিকুর রহমান বলেন, একসময় এই ভবন ছিল দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু, আজ সে জায়গায় এই অবস্থা। তিনি বলেন, 5 আগস্টের পর এই দিকে আর আসা হয়নি, আজ দেখতে আসলাম। যা দেখলাম তা কল্পনাতীত। এ সময় পেছন থেকে আরেকজন পথচারী উচ্চ স্বরে বলেন, এ দৃশ্য মাহবুবুল আলম হানিফকে দেখাতে পারলে শান্তি পেতাম। ভবনের ভেতর প্রবেশ করে দেখা যায় নিচতলা পুরো অন্ধকার, 2 পাশের দেয়াল পুড়ে কালো হয়ে আছে। 2টি রুমে নোংরা পানি জমে আছে। নিচতলা জুড়ে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা যায় বাথরুম থেকে শুরু করে কোনো কক্ষে কিছু নেই। এসব কক্ষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। প্রতিটি কক্ষের দরজাও খুলে নিয়ে যাওয়া হয়েছে। দরজা খুলতে গিয়ে ভবনের দেয়াল ভাঙতে হয়েছিল। সেখানে ইটের খোয়া ও কাচের টুকরা পড়ে থাকতে দেখা গেছে।
বহু জায়গায় সিঁড়িও ভাঙা হয়েছে। এমনকি ভবনের ছাদেও ভাঙচুর চালানোর ফলে কোন কক্ষটি কোন কাজে ব্যবহার হতো তা বোঝার উপায় নেই। ভবনটির 3 তলা পর্যন্ত মলমূত্রের গন্ধ পাওয়া গেলেও 4 তলা থেকে প্রতিটি তলাই ইট পাথরের ধ্বংসাবশেষ স্তূপাকারে পড়ে থাকতে দেখা যায়। 6 ও 7 তলায় দেখা যায় তলা দুটির শেষ দিকের বাঁ পাশে রুমের ধ্বংসাবশেষ পরিষ্কার করে কিছু অংশ থাকার ও বসে আড্ডা দেওয়ার মতো করা হয়েছে। তবে সেখানে কোনো লোকজনের দেখা পাওয়া যায়নি। সেখানে একাধিক ছেঁড়া স্যান্ডেল, কয়েকটি সিগারেটের প্যাকেট ও কিছু জামাকাপড় পরে থাকতে দেখা যায়। লোকজনের দেখা না পাওয়া গেলেও ভবনের বাহিরে অবস্থান করা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় ভবনের ওই তলা দুটিতে কয়েকজন মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। তবে প্রায় সময় গণমাধ্যমে লোকজন আসা যাওয়া করায় তারা স্থান ত্যাগ করে। তারা ছিন্নমূল মানুষ বলে জানা গেছে। এছাড়া রাতে আরও অনেক লোক ভবনে প্রবেশ করে বলে জানা গেছে। রাতে মাদক এবং জোয়ার আড্ডার পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলে। ভবনের আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে বিভিন্ন সময় ভবনটিতে লুটপাট চালানো হয়। গুলিস্তানের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2018 সালের 23 জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এ মামলার রায় আগামী 17 নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা 12:09 ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী M.H. তামিম, ফারুক আহমেদ সহ অন্যরা। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনা একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের 16 মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনা একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের 16 মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের 12 মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলা তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত 1 জুন শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারফুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ। এই 5 অভিযোগে 3 আসামির বিরুদ্ধে গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সুপ্রিয় দর্শক, আপনি কি চান হাসিনার যেন ফাঁসির রায় হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।